আজকে যখনই কারো কোনো ডায়াবেটিস হয় বা যারা বিভিন্ন ধরনের মেডিসিন নিচ্ছে বা স্ট্রেসে থাকে বা একটু ওভারওয়েট হয়, তাদের ব্লাড ওয়ার্ক করতে গিয়ে দেখা যায় তাদের কোলেস্ট্রলটা হাই এবং তাদেরকে স্টেরয়েড ড্রাগ দিয়ে দিতে হয়। ইনফ্লামেটরি কন্ডিশনগুলোর জন্য যে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে কোলেস্টেরল, আর যখন এটা কমে নিয়ে আসা হয়েছে তখন অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে না, বডিতে লট অফ ইনফ্লামেশন, পেইন, ব্যাক পেইন, জয়েন্ট পেইন শুরু হয়। পুরো সমস্যাগুলো তৈরি হয়েছে যখন কোলেস্ট্রলকে 200-র মধ্যে নিয়ে আসা হয়েছে। এই ইনফ্লামেটরি কন্ডিশনের জন্য তখন কোলেস্ট্রলকে না কমিয়ে যেই কারণে কোলেস্ট্রল বেড়ে গিয়েছে সেখানে ফোকাস করা উচিত। তা সেটা আমি বলি, যেটা সেটা মানুষের দরকার। ডক্টর, আমরা যদি জানতে চাই আপনার কাছে কোলেস্টেরল, আমাদের কমিউনিটির অসংখ্য মানুষ এই কোলেস্টেরল একটা যে জায়গাটা এটা নিয়ে অনেক সাফার করে, অনেক ধরনের প্রবলেম আছে। আমরা যদি একটু কোলেস্টেরল সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এই বিষয়টা আসলে কি, কোলেস্টেরলটা কিভাবে মানুষের বডিতে তৈরি হয় এবং এটার এফেক্টিভনেসটা কিভাবে গ্রো করে? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে যখনই কারো কোনো ডায়াবেটিস হয় বা যারা বিভিন্ন ধরনের মেডিসিন নিচ্ছে বা স্ট্রেসে থাকে বা একটু ওভারওয়েট হয়, তাদের ব্লাড ওয়ার্ক করতে গিয়ে দেখা যায় তাদের কোলেস্ট্রলটা হাই এবং তাদেরকে স্টেরয়েড ড্রাগ দিয়ে দিতে হয়। তো স্যাডলি হচ্ছে যেটাকে হাই বলা হচ্ছে এটা আসলে অতটা হাই না, কারণ একটা সময় ছিল কোলেস্ট্রলকে 250 ছিল একটা আইডিয়াল মাত্রা, যেটাকে নামিয়ে যখন 200-র মধ্যে নিয়ে আসা হয়েছে তখন বেশিরভাগ মানুষের কোলেস্ট্রল হাই হয়ে যাচ্ছে, যেহেতু স্কেলটা চেঞ্জ করে ভুল করে বলছি। আজকে রিসার্চ প্রমাণিত যে কোলেস্ট্রল 250-এর মধ্যে হচ্ছে আইডিয়াল এবং 230 হচ্ছে বেস্ট কোলেস্ট্রল। এটা অনেক ক্লিনিক্যাল রিসার্চে প্রমাণিত। এখন যখনই এই কোলেস্ট্রলকে 200 নিচে নিয়ে আসার জন্য মেডিসিন দিতে হয়, এতে করে হয় কি, এই অ্যান্টাই কোলেস্ট্রল ড্রাগ যেগুলো আছে এগুলা বহুমুখী রোগ তৈরি করে। আপনি যদি দেখুন যে আজকে মানুষের হরমোন ইস্যুগুলো, স্পেশালি ম্যানদের মেল হরমোন ইস্যু, ইরেকটাল ইস্যুগুলো, তারপরে হচ্ছে শরীরের বিভিন্ন ইনফ্লামেটরি কন্ডিশনগুলোর জন্য যে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে কোলেস্টেরল, আর যখন এটা কমে নিয়ে আসা হয়েছে তখন অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে না, বডিতে লট অফ ইনফ্লামেশন, পেইন, ব্যাক পেইন, জয়েন্ট পেইন শুরু হয়। আবার যে মেয়েদের ক্ষেত্রে যদি দেখি, মেয়েদের হরমোন ইস্যু যখন তৈরি হয়, মেয়েদের লিবিডো ইস্যু তৈরি হয়, মেয়েদের শরীর মতো ব্যথা বেদনা, এই পুরো সমস্যাগুলো তৈরি হয়েছে যখন কোলেস্ট্রলকে 200-র মধ্যে নিয়ে আসা হয়েছে। অবশ্যই 250-এর উপরে গেলে বুঝতে হবে লট অফ ইনফ্লামেটরি কন্ডিশন। এই ইনফ্লামেটরি কন্ডিশনের জন্য তখন কোলেস্ট্রলকে না কমিয়ে যেই কারণে কোলেস্ট্রল বেড়ে গিয়েছে সেখানে ফোকাস করা উচিত। তা সেটা আমি বলি, যেটা সেটা মানুষের দরকার। প্রথমত হচ্ছে কোলেস্ট্রলটা বাড়ার বড় কারণ হচ্ছে আমাদের শরীরে যখন টক্সিন রিমুভাল না হয়, মানে লিভার যখন উইক হয়, এই টক্সিনগুলোকে রিমুভ করার জন্য যে প্রয়োজনীয় ইনফ্লামেশন তৈরি হয়, বডি ইনফ্লামেশন তৈরি করে, এই ইনফ্লামেশনকে হিল করার জন্যই আমাদের লিভার কোলেস্ট্রল তৈরি করে। কিন্তু আমরা ভুল করে মনে হয় যে একটু ফ্যাটি খাবার খেলে, তেল খেলে এটা কোলেস্ট্রল বাড়া দিচ্ছে। আসলে তেল মাংস থেকে কোলেস্ট্রলটা আসে নাই। অফকোর্স তেল মাংস যদি রং হয়, টক্সিক তেল বা ফার্ম রেজ মিট হয়, সেগুলো কোলেস্ট্রলকে বাড়াবে, কারণ সেগুলো থেকে ইনফ্লামেশন তৈরি হয়, তখন লিভার কোলেস্ট্রলটাকে বাড়ায়। ওগুলো থেকে কোলেস্ট্রল আসছে না, লিভার কোলেস্ট্রল তৈরি করে। অ্যান্ড আমাদের গোল হচ্ছে যে এই ইনফ্লামেটরি খাবারগুলোকে বাদ দেওয়া। অ্যাট দ্য সেম টাইম আর কোন কোন ডাইজেস্টিভ ইস্যু আছে আমাদের শরীরে যার কারণে ইনফ্লামেশন তৈরি হয়, যার কারণে লিভার কোলেস্ট্রল তৈরি করে, সেগুলোকে ফোকাস করা। যেমন আমাদের এক্সারসাইজ করা, আমাদের প্রসেস খাবারকে কমিয়ে রাখা, আমাদের ইনফ্লামেটরি ফুড যেমন টক্সিক মেটালযুক্ত ফার্ম রেস মিটগুলোকে কম খাওয়া। এতে করে ইনফ্লামেশন কমবে, কোলেস্ট্রলটা আর বাড়বে না। কিন্তু যদি কোলেস্ট্রল খুব হাই হয়, টেম্পোরারি স্টেরয়েড ড্রাগ খাওয়া, অ্যাভাস্টেরিন খেলে কোনো অসুবিধা নেই। বা দীর্ঘস্থায়ী অ্যাভাস্টেরিন খাওয়া মানে, আপনার রিসার্চ দেখা গেছে যে 75-80% হার্ট অ্যাটাক, স্ট্রোক হয় যখন মানুষ কোলেস্ট্রলকে অ্যাভাস্টেরিন খেয়ে কমিয়ে রেখেছে, ইন দ্য সেম টাইম ইনফ্লামেটরি কন্ডিশনকে রিমুভ করা নেয় বা বডিকে লাইফস্টাইলকে অ্যাডজাস্ট করে বডি ইনফ্লামেশন কমা নেই, তারা উল্টা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের দিকে চলে যাচ্ছে। দর্শক, আমাদের আজকের আলোচক ডক্টর মুজিবুল হক ন্যাচারাল প্যাথি নিয়ে উনি কাজ করেন এবং মানুষকে সেবা দিয়ে থাকেন। আমাদের সাথে এই মুহূর্তে লাইনে আছেন দুজন দর্শক। দেখি কে আছেন। দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন? ডাক্তার সাহেব আপনাকে শুনতে পাচ্ছেন, আপনি সরাসরি প্রশ্নটি করুন। জি, আচ্ছা, আমার মেয়ে একটা মাথা ব্যথা থাকে সবসময়, মাথা ব্যথা ও সলিসিটার, ও সবসময় কাজ ধরে কম্পিউটারে রাত্রে মানে 7 এরকম কাজ শেষ হয়। এখন মাথা ব্যথাটা একটু কষ্ট হয়েছে, ডাক্তারের সার্জারি দেখা হয়েছে, হসপিটালে হাঁটাইছিলাম, তারা স্ক্যানিং করছে সবটা। তো
ছড়িয়ে কিছু খাইয়ে রাতে ওষুধ রাখবে লাগবে বুঝে এখন ঔষধ দিত যখন আবার পাল্টাইয়া আবার ওষুধ দিত বা খাদ্যের জায়গাটা কি তারা ওদের সুস্থ কাজ বদলাইয়া দিতেন তারা শান্তি কাজ যতটুকু তারা চেষ্টা করা করবে আমি ডাক্তার সাহেবের কাছে একটু জানতে চাই আর ওনার সাথে কিভাবে যোগাযোগ করবো মানে এটা কিভাবে করতে থাকবো বা কোনো সাহায্য ওনার কাছ থেকে জানতে পারবো। জি ডক্টর সাহেব, আপনি কোনো উত্তর দিতে চান? অবশ্যই আপনার মেয়ের যে মাথা ব্যথা যেটাকে মাইগ্রেন বলছেন, এটার জন্য আপনাকে হয়তো মেডিসিন দিয়েছে, হয়তো টেম্পোরারি আপনি ভালো ফিল করবেন, কিন্তু মনে রাখবেন মাইগ্রেনটার আগে যে মাথা ব্যথা দিয়ে শুরু হয়েছে, এই মাথা ব্যথার কারণটা কেন হয়? মাথা ব্যথার কারণটা হচ্ছে যে বেসিকলি কোনো ধরনের মিনারেল ইমব্যালেন্স, যেটাকে মেডিকেল ভাষা বলা হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হয় তখন আবার কনস্টিপেশন হয়, কারণ মেটাবলিজমটা উইক হয়। আর এটা হচ্ছে জেনারেল কজ অফ মাথা ব্যথা, ল্যাক অফ ডাইজেস্টিভ এনজাইম, আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্স এবং কনস্টিপেশন যদি থাকে এগুলো হবে। এবং আবার মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, তাদের পিরিয়ডের সময়কালে যদি লেস প্রোজেস্টেরন অথবা হাই এস্ট্রোজেন হরমোন হয়, এটা একটু আপনার ডাক্তারকে বলে পরীক্ষা করে নেবেন, তখন আমার মাথা ব্যথাটা হয়। সেটা মেটাবলিক ইস্যু ফিক্স করলে এটা ফিক্স নাও হতে পারে। তবে যদি হরমোন ইস্যু না হয়, আপনি ডাইজেশনের জন্য, ডাইজেশনকে ভালো করার জন্য আমার অনেকগুলো ভিডিও আছে, এগুলো আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন, দেখবেন মাথা ব্যথা থাকবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, আচ্ছা উনি একটি প্রশ্ন করেছিলেন, উনি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারেন, এই বিষয়ে কিছু বলবেন? আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক ফোন নাম্বার দেওয়া আছে, আপনি ওদেরকে ফোন করলে ওনারা আপনাকে, আমাদের যে ডক্টর যারা আছেন তাদেরকে আপনারা স্কেডিউল করে দিবেন। আমাদের সাথে পরবর্তী কলে কে আছেন দেখছি। আসসালামু আলাইকুম, কে আছেন? আমি ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আমার নাম আমি আমার ব্যাপার দিয়েছে আমি কোলেস্ট্রল আছে ডিপ্রেশন আছে আমার ওইটা কি এফেক্ট হবে যে আমি যদি দিন পর খাই। আপনি একটু লাইনেই থাকেন। ডক্টর সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? না, এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, উনি তো কোলেস্ট্রল মেডিসিন খাচ্ছে, আপনি যদি 40 মিলিগ্রাম আপনি অ্যাভাস্টেটিন খান, তাহলে এখানে অনেক ইনফ্লামেটরি কন্ডিশন আছে যেগুলো, এগুলো অ্যাগ্রাভেট হবে, আপনার শরীরে অনেক ইনফ্লামেশন থাকবে, কারণ কোলেস্টেরলের যে মেইন প্রাইমারি কাজ আপনি শরীরে ইনফ্লামেশনকে কমায়। এন্ড আপনি যদি অ্যান্টাই কোলেস্টেরল মানে অ্যাভাস্টেটিন খাচ্ছেন, তাহলে তো শরীরে ইনফ্লামেশন তৈরি হবে, ইনফ্লামেশন তৈরি হলে আপনি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে, এটাই স্বাভাবিক। তো আমি বলবো আপনি আপনি নিয়মিত হেলথি ডায়েট করেন, যেমন আপনার কনভেনশনাল ফার্ম রেজ মিটগুলো কমিয়ে ফেলেন, আপনি মাছ এবং ডিম এবং ব্রাউন রাইসটা খান, যাতে করে আপনার কোলেস্ট্রল বাড়ার মতো যে সমস্যাগুলা, মেটাবলিক ইস্যু বা অন্যান্য ইস্যুগুলো না থাকে। এতে কোলেস্ট্রল ন্যাচারালি ব্যালেন্স হয়ে গেলে ডাক্তারকে বলেন, ওনারা অবশ্যই আপনার কোলেস্ট্রল কমিয়ে দিবে। কোলেস্ট্রল কমিয়ে দিলে আপনার আপনার যে মেন্টাল ইস্যুটা, আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা মেন্টাল সাইকোলজিক্যাল ইস্যুগুলা কমে যাবে, কারণ কোলেস্ট্রলটা কিন্তু আপনার শরীরে ইনফ্লামেশন কমায় না, আরো বাড়ায়। তো ইনফ্লামেশন বেড়ে গেলে আপনার ব্রেন যেমন ইনফ্লামেট হবে, আপনার গাট ইনফ্লামেট হবে। গাট ইনফ্লামেট হলে আপনার যে নিউরো ট্রান্সমিটারগুলো ঠিক মতো কাজ করবে না, তখন আপনার ব্রেনের সাথে সিগন্যাল থাকবে না, ব্রেনের সাথে কোঅর্ডিনেশনটা হবে না, আপনার হ্যাপি হরমোন তৈরি হবে না, যেমন সেরাটোনিন, ডোপামিন তৈরি হবে না, তখন আপনার অ্যাংজাইটি, স্ট্রেস, মেন্টাল ইস্যু তৈরি হবে। সো আপনি চেষ্টা করেন, ডাক্তারের সাথে কথা বলি, কিভাবে আপনি মেটাবলিক ইস্যু ইমপ্রুভ করে কোলেস্ট্রল থেকে বেরিয়ে আসতে পারেন। দ্যাট শুড বি ইউর বেস্ট ব্যাট। ধন্যবাদ দর্শক, আশা করি আপনার উত্তরটি আপনি পেয়েছেন। দর্শক কে আছেন পরবর্তীতে লাইনে, একটু নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম এবং প্রশ্ন। আমার নাম মোহাম্মদ। জি মোহাম্মদ, আপনার প্রশ্ন। আমি এখানে ডক্টরে সমস্যা আসলাম আমার টেক্সটাইল আছে মাঝখানে ইচিং habits সকলান নিয়ে আমার যেখানে ইয়েস হইতাম না নো হই, আর যেখানে নো হইতাম না ইয়েস হই। বুঝতে পেরেছি। জি আমি প্রথম কথাটা বুঝতে পারি, উনি কি বলছে, উনি ইয়েস কে নো বলে, নো কে ইয়েস বলে ফেলে। জি দেখুন, ইটস অ্যাবাউট দ্য নার্ভাস সিস্টেম এবং ইনফ্লামেট ব্রেন, তাই না? তো ব্রেনের ইনফ্লামেশন বা কোনো একটা অংশ যদি আপনার প্রপার কোঅর্ডিনেশন না হয়, এটা বুঝতে হবে আপনার সিরিয়াস মেটাবলিক ডিজিজ আছে। তো মেটাবলিক কন্ডিশনগুলোকে ইমপ্রুভ করার জন্য আপনার দেখতে হবে আপনি খাবারের মধ্যে কি কি আপনি রং খাবার খাচ্ছেন। রং খাবারটা কি আমার বিভিন্ন ভিডিওতে বলা আছে, স্পেশালি গমের তৈরি খাবারটা এই সমস্যা করে। আপনারা গমের তৈরি খাবারটা পুরো অ্যাভয়েড করুন। গমের তৈরি খাবার কোনগুলা? রুটি, পাস্তা, সিরিয়াল, কেক, পেস্ট্রি, এগুলা গমের না খেয়ে আপনি ওই যে কিটোটা খান, চালের তৈরি অথবা নাটসের তৈরি, মানে অলমন্ড বা বাদামগুলো থেকে তৈরি করা, এগুলো খেলে আপনার ইনফ্লামেশনটা কমে যাবে। সেকেন্ড থিং হচ্ছে মেক শিওর যে মিটটা কমিয়ে দেন। মিটটা হচ্ছে আপনার মেটাবলিককে উইক করে ফেলে। ফার্মেন্ট ফার্স্ট অ্যাভয়েড করে
আপনি নদীর মাছ মানে ইলিশ মাছ বা এখানকার সাগরের মাছ প্রচুর পাওয়া যায়। সেই সাগরের মাছগুলো খেলে আপনার হেলদি ফ্যাট মানে ওমেগা আসলে ব্রেন ইনফ্লামেশন যেমন কমবে, এট দ্য সেম টাইম আপনার যদি হেলদি কার্বোহাইড্রেট খান যেমন ব্রাউন রাইস বা ফ্রুটসটা খেলে আপনার অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করবে, তখন আপনার গাটটা ভালো হবে, ব্রেনটা ভালো কাজ করবে, ইনশাল্লাহ আপনার যে এই ডিসকোঅর্ডিনেশনটা আপনার থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনি প্রশ্ন করার জন্য। আমাদের কাছে আরো বলার আছেন, তার আগে একটু আপনার কাছ থেকে আলোচনা শুনে নিতে চাই কোলেস্টেরল সম্পর্কে। আপনি যে অ্যাডভাইস করছিলেন মানুষকে, তো ন্যাচারাল ওয়েতে মানুষ কিভাবে কোলেস্টেরলকে কন্ট্রোল করবে? যারা অলরেডি কোলেস্টেরলের মেডিসিন খাচ্ছে সেই জায়গা থেকে সে কিভাবে ফিরে আসবে? এখানে ফেরার ক্ষেত্রে একটা বড় বাধা আছে। বাধাটা আপনাদেরকে বুঝতে হবে যে কনভেনশনাল সিলেবাস ডাক্তার এমডি যে গাইডলাইন, মেডিকেল গাইডলাইন, এখানে হচ্ছে যে কোলেস্টেরল সঙ্গে সারা জীবন খেয়ে যেতে হবে। যদি আপনারা আপনার ডাক্তারের সাথে যদি আপনি কোঅর্ডিনেশন না করেন, যে বুঝে না বলেন যে আই ডু ওয়ান্ট টু গেট রিড অফ দিস লাইফ লং মেডিসিন, দেন ডাক্তার আপনাকে বলবে ঠিক আছে তোমাকে আমি হেল্প করবো, তুমি এই কাজগুলো করো। সেই কাজগুলো কি আমি বলছি এখন, তখন আপনি এই কাজগুলো করতে পারেন। আপনার জিপি কে বুঝা বলতে পারেন দেখো আমার কোলেস্টেরলের জন্য আমি কাজ করছি, তুমি আমাকে হেল্প করো। আদার কিন্তু একা একা পারবেন না। সেই কাজগুলো কি? প্রথমত আপনার খাবার থেকে ইনফ্ল্যামেটরি খাবারটা বাদ দিবেন। খাবার কি? গম, ডেয়ারিগুলো, তারপর হচ্ছে যে ফার্মের মাংসগুলো, তারপর হচ্ছে যে রিফাইন্ড কার্ব, এগুলো বাদ দিবেন। তাহলে খাবেন কি? ব্রাউন রাইস, মাছ, ডিম, ন্যাচারালি গরুর মাংস, প্রচুর শাকসবজি, এগুলো খাবেন। হ্যাঁ, খাবার ঠিক করার পরে আপনার ফাস্টিং করবেন। ফাস্টিং করলেও শরীরের ডিটক্সিং পাওয়ারটা, লিভারটা অ্যাক্টিভেট হয়, আপনার শরীরে টক্সিন লোটা কমে আসে, তখনও আপনার কোলেস্ট্রলটা কমে যাবে। এছাড়া আপনি নিয়মিত এক্সারসাইজ করবেন এবং টাইমলি ঘুমাবেন, এগুলো করলে কোলেস্ট্রলটা কমে যাবে। এবং আমাদের এই কোলেস্ট্রলের অনেক ভিডিও আছে, আবার বলছি, এগুলো ফলো করেন ইনশাল্লাহ। তখন ডাক্তার বলবে যে হ্যাঁ তোমার কোলেস্ট্রল কমে আসছে, এখন কোলেস্ট্রলটা আর তোমার খাওয়ার দরকার নাই। আই হোপ দিট হেল্পস। ধন্যবাদ আপনাকে। আর যাদের ধরেন এখনো কোলেস্টেরলের মেডিসিন খায় না, অথবা কোলেস্টেরল সম্পর্কে অতটা ওয়াকিবহাল না, বা যেমন আমার মতো আমি এখনো কোলেস্টেরল নিয়ে খুব কনসার্ন, তো আমার সেক্ষেত্রে আমার কি কি করণীয় মানে এটাকে প্রিভেন্ট করার জন্য, যেন আমি কোলেস্টেরলের মতো হাই কোলেস্টেরলে না পৌঁছাই অথবা মেডিসিনের জায়গায় আমাকে না যেতে হয়, সেটা একটু আগে আপনি খাদ্যাভ্যাসের কথা বললেন। তো যাদের এখনো নাই তারা এই জায়গাতে আসলে কি করতে পারে? এই জায়গাতে মনে রাখবেন প্রথমত কোলেস্ট্রল আসলে 1 নম্বর কারণ হচ্ছে হাই সুগার। যারা ডায়াবেটিস হয় তাদের কিছুদিন পরে কোলেস্ট্রলটা বাড়বে। তাহলে মেক শিওর যে শরীরে কোনো ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্সটা যেটা কজেস ডায়াবেটিস এবং দ্যাট ক্যান লিড ইনটু হাই কোলেস্টেরল। সেজন্য আপনার রিফাইন্ড খাবারকে বাদ দিবেন এবং বার্ন খাবারকে বাদ দিবেন। টু মাচ প্রসেস ফুড, রিফাইন্ড খাবার যেমন সাদা ভাত, রুটি, পরোটা, বিস্কিট, এগুলো বাদ দিবেন। আপনারা ফ্রেশ ব্রাউন রাইস খাবেন, হেলদি সাগরের মাছ খাবেন, মাংস খাবেন, ফল ফ্রুট খাবেন, যাতে করে আপনার ডায়েটটা ঠিক থাকে, আমার পুষ্টি পান। আপনি যদি ভাত, মাংস, রুটি, পরোটা, বিস্কিট খান তাহলে কোলেস্ট্রল বাড়বেই, ডায়াবেটিস হবে, কোলেস্ট্রলটা বাড়বে, এটা খেয়াল রাখবেন। এরপরে এক্সারসাইজ শুড বি পার্ট অফ ইউর লাইফ, ওয়াকিং, রানিং, এরপর যদি কোনো মেটাবলিক কোনো ডিজিজ থাকে বা ক্রনিক ডিজিজ থাকে, এগুলোর জন্য আমাদের স্পেসিফিক গাইডলাইন দেওয়া আছে। আপনার ওই গাইডলাইনগুলো ফলো করে মেটাবলিক কন্ডিশন থেকে বেরিয়ে আসতে পারলে তখন কোলেস্ট্রলটা আর বাড়বে না ইনশাআল্লাহ। কি ধরনের খাবার নিচ্ছি এটাই আসলে মেইন ফোকাস, এবং মেডিসিন থেকে ন্যাচারালি বেরিয়ে আসা আর কি। বেরিয়ে আসা। জি, আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। নাম বলবো না। জি জি, আচ্ছা আপনার প্রশ্ন করুন। হ্যালো, আমি স্বামীর সাথে কথা বলতে চাই, কারণ আমি সবসময় ফলো করি ইউটিউবে। আচ্ছা, আমার অনেক ইঞ্জুরি সাথে কথা বলার জন্য অনেক বিশ্বাস পাই নাই। আমার গত বছর জানুয়ারি থেকে আজ 1 বছর এই পর্যন্ত আমার সবসময় পেটে অসুখ থাকে। এখানে ডাক্তার আমাকে পরীক্ষা করছে, তাকে খারাপ মনে করে পরীক্ষা করছে, এটা আমার কিছু পায় নাই। ওরা আমার একটি মেয়ে ভেবে একটা ঔষধ দিচ্ছে, আমাকে মেডিসিন দিচ্ছে। আমি ওই মেডিসিনটা 3-4 দিন খাওয়ার পর দিতে আমার থেকে এসব ভালো হয় না। আমি যা খাই এই খাবারই খাই, কিন্তু আমার খাওয়ার সাথেই চালিয়ে দিতে হয়, কিন্তু আমি ভালোই দিতে না, 1 বছর হয়ে গেল এইভাবে আমি চলতেছি। এই জন্য জি আপনি লাইনে থাকুন। জি আপনি লাইনে থাকুন। রোগটা কি ওনার? উনি যেটা বললেন ওনার পেটে অসুখ বলতে উনি বুঝিয়েছেন উনি যখনই যা খায় সাথে সাথে টয়লেট হয়ে যায়, সাথে সাথে টয়লেটে যেতে হয়। আচ্ছা, এটা হচ্ছে যে দেখুন, আপনি কিছু ব্যাপার আছে এখানে। কনভেনশনালি আমরা মনে করছি যে যদি টেস্টে কিছু পাওয়া না যায় তার মানে আমার কোনো সমস্যা নাই, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। টেস্টগুলা ডিজাইন করা হয়েছে বেসড অন দ্য ফার্মাসিউটিক্যাল মেডিসিন ডিজাইন।
যেখানে মেডিসিন নেই সেখানে টেস্ট নাই। আমার দেখা যায় কি বিরাট একটা অংশ পেশেন্ট আসে যেখানে তো ওনারা আসে বলে আমার তো কিছু পাওয়া যায় না, আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, লিস্ট লম্বা। তো টেস্টের সাথে আপনারা রোগের সাথে ডাইরেক্ট সম্পর্ক আছে এটা মনে না করে বুঝতে হবে যে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে আপনার রোগগুলোর জন্য সব রোগের জন্য কোনো মেডিসিন তৈরি করা হয় নাই, টেস্টও তৈরি করা হয় নাই। যেমন ডাইজেশনের জন্য এখানে অনেকগুলো ইনফেকশন জড়িত। ইনফেকশন কুড বি ফ্রম প্যারাসাইট, কুড বি ফ্রম ফাঙ্গাল, ইট কুড বি ফ্রম ইভেন ব্যাকটেরিয়া। তো যদি এই ধরনের ক্লিনজিং করতে হয়, যদি ইনফেকশন থাকে, সেগুলো থেকে বেরিয়ে না আসলে আপনার খাবারগুলো খাবেন, হজম হওয়ার মতো আপনার এনজাইম নেই, পুরো জায়গাটা ইনফ্লামেটেড, তখন খাবারটা যাওয়ার পরই দ্রুত মানে কুইকলি ফ্লো হয়ে যাবে এবং আপনার ব্যাকডোর দিয়ে বেরিয়ে যাবে। এখানে আমাদের গাট লেয়ারটা কি হয়, খুবই স্টিফ হয়ে যায়। গাট লেয়ারটা যে কলাপস করতে হয়, যে ক্যাটাগরি ডাইজেশনটা এটা আর হয় না, তখন এটা দ্রুত আমাদের ব্যাকডোর দিকে চলে যায়। সেই জন্য প্রথমে হচ্ছে আপনি ফাস্টিং করবেন। ফাস্টিং করলে গাটটা আবার ইমপ্রুভ হবে। আর ইনফেকশন যদি থাকে, ইনফেকশন যদি রোগ থেকে এগুলো হয়, সেক্ষেত্রে আপনারা সকালে একটু ব্রেকফাস্ট না করে সকালে একটু একটা ক্লিনজিং করবেন। সেটা ত্রিপলা পাতা, ত্রিপলা আছে ন্যাচারালি আর কি, সেজন্য আপনারা নিমি আছে, পাপাইয়া লিফ পাওয়া যায়, নিম লিফ পাওয়া যায়। এগুলো কি করে ইনফেকশনটাকে কমায়, তখন আস্তে আস্তে গাট লেয়ারটা ইমপ্রুভ হয়। আপনাকে একটু ফাস্টিং করবেন এবং খাবারের সাথে অবশ্যই অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে খাবারটা খাবেন, তখন হজম হওয়ার জন্য সহজ হবে। এবং আপনারা যদি ওই সকালে ক্লিনজিং করেন নিম, পাপাইয়া অথবা ত্রিপলা দিয়ে, এতেও আপনার যে ইনফেকশনগুলো কমবে। আশা করি আস্তে আস্তে ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। সেই ফাস্টিংটা আসলে কোন লেভেলের ফাস্টিং একটু যদি বলেন। ভেরি গুড পয়েন্ট। ফাস্টিংটা হচ্ছে যে আপনার 16 ঘন্টা 18 ঘন্টা ফাস্টিং, এটার উপরে যে ফাস্টিং করার মাধ্যমে আমাদের শরীরে অটোফেজিটা অ্যাক্টিভ হয়। অটোফেজি মানে হচ্ছে শরীর নিজের টক্সিনকে নিজে ক্লিন করে ফেলে। তো আপনি একটা সময় ফাস্টিং করেন, তার টক্সিনগুলো ক্লিন হয়ে গেলে তখন মেটাবলিকটা আবার অ্যাক্টিভেট হয়। তো সেটা হতে পারে আপনি দুপুরে এবং রাতে খাবেন, সকালে খাবারটা খাবেন না, অথবা সকালে খাবারটা খাবেন, দুপুরে খাবেন, রাতে খাবেন না। তো একটা বেলা না খেয়ে ওই সময়টা ফাস্টিং করবেন। ওই সময়টা একটু বিটার, যেমন করলা হতে পারে আমাদের সহজ একটা সমাধান, বা ত্রিপলা, নেমি, পাপাইয়া, পেঁপে মানে পেঁপে পাতা, এগুলো তো চিরকাল থেকে মানুষ ইউজ করে আসছে। নিম পাতা, হ্যাঁ নিম পাতা এবং পেঁপে পাতা, এগুলো এখন পাউডার, রসটাকে হ্যাঁ নির্যাস করলে ভালো, কিন্তু এখন আবার পিল আকারে পাউডার আকারে পাওয়া যায়। তো এতে করি একটু ইনফেকশন গুলো কমে আর কি। ইসবগুলোর ভুঁড়িতে হেল্প হয়। ইসবগুলোর ভুঁড়িতে আপনারা অনেকে ভুল করেন যে মনে করেন যে আমার তো পতলা হচ্ছে পায়খানা, ইসবগুলোর ভুঁড়ি আমার কি লাভ হবে। আসলে ইসবগুলোর ভুঁড়ি পায়খানা নরম করে তা না, ইসবগুলোর ভুঁড়ি গাট লেয়ারটাকে আরো অ্যাক্টিভেট করে। নরম পায়খানা হলে ইসবগুলোর ভুঁড়ি খাবেন, পায়খানা কষা হলে ইসবগুলোর ভুঁড়ি খাবেন। দুটোতে জন্যই আপনার গাট লেয়ারকে অ্যাক্টিভেট করাই আপনার ফাইবারের কাজ, ইসবগুলোর ভুঁড়ির কাজ বা চিয়া সিড। আবার আপনারা অনেকে ভুল করেন, চিয়া সিডটাকে আপনারা একটু ট্রাই করে একটু ব্লেন্ড করে খাবেন, তাহলে সহজে আপনার গাটকে হেল্প করবে, আপনার জন্য এটাও হেল্প হবে ইনশাআল্লাহ। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন এবং সেই সাথে আরো যারা অনুষ্ঠানটি দেখছেন তারাও এই প্রশ্নের উত্তরগুলো থেকে অনেক উপকৃত হবেন। আপনি আমার জিহ্বা দেখে বলে দিলেন শিহাবুদ্দিন সাহেব আপনার এই সমস্যা। আমি ওদিনই হা হয়ে গেছি যে এই ভদ্রলোক আমাকে ঠিক করিতে পারবে। আলহামদুলিল্লাহ, চমৎকার চমৎকার চমৎকার, এর চেয়ে ভালো পৃথিবী হতে পারে না। আমার কিচ্ছু নাই ডাক্তার সাহেব, আমার সব রোগ চলে গেছে, আমার এখন মানে কি বলবো, আমার এনার্জি ডাবল হয়ে গেছে ডাক্তার সাহেব। আপনি কি বলবো, আমি বোঝাইতে পারবো না যে এত এনার্জি আমার কোত্থেকে আসলো। আপনার এই সাপ্লিমেন্ট গুলো খেয়েছি আমি, লাইন বাই লাইন ধরে খেয়ে যাচ্ছি ইদানিং, মানে ভালোই তো হয়ে গেছে আমার। এখন তো কি বলবো, তারপরে আমি চালা যাবো বা যাচ্ছি। আর যে এনার্জি লেভেলটা আমার মনে হতো যে আমার শরীরে কোনো শক্তিই নেই, মানে উঠে দাঁড়াতেও ইচ্ছে করতো না, প্রচুর রকম এনার্জি পাইলাম। আমার পায়ের ব্যথা, যেটা কোমরের ব্যথা, যেটা যে দাঁড়ায় থাকলে 5 মিনিট অবশ্যই যেতাম, আমি আজকে যখন আসছি 40 মিনিট বাসে, 40 কি 1 ঘন্টার মতো বাসে দাঁড়িয়ে আসছিলাম, আমার পায়ে আর অবশ হয় না। আমার যে হাতের যে জয়েন্ট গুলা, আমি সবসময় এমন করতাম, মানে এগুলো ব্যথা করতো, আমার এগুলো ব্যথা হয় না। আমার পা যেমন আগে আমি এখান থেকে যদি উঠি এভাবে ধরতাম, আর ডাক্তার বলতে সবসময় আপনি বেল্ট পরবেন, হ্যাঁ হাঁটতে গেলেও বেল্ট পরতে বলছে। আমার বেল্ট ওইভাবে রাখা আছে, আমার কোনো বেল্ট পরতে হয় না। আমার যে পিএলআইটি যেটা বলে কোমরের, যেটা অপারেশন করতে বলছিল স্যার, সেটা পিএলআইটি অপারেশন করতে হবে না, আমার ব্যথাই নেই, অপারেশন করবো কেন। মানে আমার আগে যা সমস্যা ছিল মোটামুটি আমি বলবো 90% ভালো হয়ে গেছে। আমাদের ডায়েটটা ফলো করেছেন না, লাইফস্টাইলটা ফলো করেছেন। জি জি, 20 বছর আরো আগে থেকে আর কি 20 বছর তারপরে ধরছি যে গ্যাস্ট্রিকের পেনে বুকের ব্যথা কোনো অবস্থাতেই কমে না। 2012 সনে
এমন আমার অবস্থা হয়েছে, আমি স্কয়ার হসপিটালে ভর্তি। তারপরে ওই আপা আমাকে বাসায় গেলাম, দেখলাম একটা যে লিঙ্ক পাঠাইছে, লিঙ্কে দেখলাম যে স্যারের নাম। তা আমি খুঁজলাম, আমি টিভিতে সার্চ দিলাম, একের পর এক দেখতে দেখতে আমি সেদিন থেকে একটা কোলেস্টেরল ওষুধ খেয়েছি। আর খান নাই আর? না না না, আমি বাদ দিয়েছি। স্যার আপনি বলছেন যে কোলেস্টেরল ওষুধ খেলে আমি ট্রিটমেন্ট করব না, না, তা আমার treatment ইচ্ছা কাজ আছে আপনার এখানে ট্রিটমেন্ট করার। হ্যাঁ হ্যাঁ। তারপরে ইউটিউবে পাচ্ছি একের পর এক একের পর এক, আমি এত ভালো হয়ে গেছি, এত ভালো হয়ে গেছি। সকালে লেবু, পুরা একটা বড় একটা লেবু চিপড়ে খাই। স্যার বলছেন যে অর্ধেক লেবু খেতে, যাদের আলসার গ্যাস্ট্রিক আছে, আমি পুরাটাই খাচ্ছি। তাও সমস্যা হচ্ছে না? না না না, মানে আলসারের আল্লাহর কোনো রহমতে। নাম গন্ধও নাই? না, নাম গন্ধও নাই। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক, অ্যামাজন অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। থ্যাংক ইউ। আসসালাম।